এবার আসছে কতগুলো নিউমেরিক্যাল এবং এমসিকিউ নিয়ে। নিউমেরিক্যাল প্রবলেমগুলো কি সেটা একবার দেখো। বলছে যখন একটা তারে প্রযুক্ত বল ধীরে ধীরে 60 নিউটন করা হলো তখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো 2 মিলিমিটার। কৃতকার্যের পরিমাণ কত? ক্লাস 11 স্টুডেন্টদের জন্য ভিভিআই গুরুত্বপূর্ণ কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম আর এমসিকিউ এই নিয়ে এই ভিডিওটা। যে যখন একটা তারে প্রযুক্ত বল ধীরে ধীরে 60 নিউটন করা হলো তখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? না, দৈর্ঘ্য বৃদ্ধি হলো 2 মিলিমিটার। কৃতকার্যের পরিমাণ কত? অর্থাৎ বলতে চাইছি কি, বলছে মনে করো এটা একটা ওয়্যার বা তার, এটাকে একটা হুকের সাহায্যে আমি ঝুলি দিয়েছি, ঠিক আছে? এটা একটা তার ছিল, সেই তারটার দৈর্ঘ্য কত ছিল? একটা ছিল, সেই দৈর্ঘ্যটা এখনও বলেনি, ঠিক আছে? এখন একটা তারকে যদি হুকের সাহায্যে আমি ঝুলিয়ে দিই, ঝুলিয়ে দিয়ে কী করেছি না, একে বল প্রয়োগ করা হচ্ছে। কোন দিকে? নিচের দিকে বল প্রয়োগ করা হচ্ছে। ধীরে ধীরে বল প্রয়োগ করা হলো। যখন বলটাকে প্রয়োগ করে 60 নিউটন করা হলো, বলটা কত করা হয়েছে? 60 নিউটন। তখন কি হয়েছে? দৈর্ঘ্যটা বেড়ে গেছে। বেড়ে যে কত হয়েছে? দৈর্ঘ্যটা তখন বেড়েছে। কতটা বাড়লো দৈর্ঘ্যটা? মনে করো এখান থেকে এটা বাড়লো, সেটা হচ্ছে 2 মিলিমিটার। তাহলে 60 নিউটন বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো কত? না, 2 মিলিমিটার। তাহলে কি চাইছে? কৃতকার্যের পরিমাণ কত? তাহলে কত পরিমাণ কৃতকার্য করা হলো সেটা হচ্ছে বার করতে হবে। এখন দেখো একটা জিনিস আমরা জানি, কৃতকার্যের রাশিমালা W সমান কত? হাফ ইন্টু এফ ডেল এল। এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা। হাফ ইন্টু এফ ডেল এল, এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা। এই ফর্মুলাগুলো মনে রাখবে, এই ধরনের অঙ্ক বলে এইটাই ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এর মানগুলো পুট করো। হাফ ইন্টু এফের পরিবর্তে দেওয়া আছে 60 নিউটন, দেওয়া আছে না? 60 নিউটন দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো 60 নিউটন এফের পরিবর্তে লিখলাম ইন্টু ডেল এল। ডেল এলের পরিবর্তে কত দিয়েছি? 2 মিলিমিটার। আমরা মিলিমিটারটাকে কিসে কনভার্ট করব? না, মিলিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব, ঠিক আছে? এখন ডেল এল এটা সমান কত? 2 mm। এটা সমান কত? 2 ইন্টু 10⁻³ এটাই আসছে। তাহলে এত কী হবে? মিটার। হলো? তাহলে ডেল এল এর মানটা আমি বার করলাম, সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻³ এত মিটার। আর এটা নিউটনে ছিল, তাহলে নিউটন ইন্টু মিটার, এটাকে আমরা একসঙ্গে কী বলা হয়? জুল বলা হয়, ঠিক আছে? কারণ কী বার করছি? কার্য বার করছি, ডব্লু বার করছি। কারণ ডব্লু সমান কত? ডব্লুর একক কী? কার্যের একক হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে, সিরিজ পদ্ধতি কী হবে? আর্গ হবে। তাহলে এইটাকেই যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? এটা ক্যালকুলেশন করলে পাবো 0.06 এত জুল। এটা হচ্ছে কৃতকার্য, ঠিক আছে? তাহলে অঙ্কটা কী আছে একবার দেখে নাও। বলছে যখন একটা তারে প্রযুক্ত বল ধীরে ধীরে বাড়ানো হলো, বাড়িয়ে দৈর্ঘ্যটা যখন আস্তে আস্তে বাড়ানো হলো, বেরিয়ে 60 নিউটন করা হলো, তখন দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত? না, 2 মিলিমিটার। তাহলে তারের উপর কৃতকার্য কত? এটা হচ্ছে বার করতে হবে। তাহলে একটাই ফর্মুলা, ডব্লিউ সমান কত? হাফ ইন্টু এফ ডেল এল, যেখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল আর ডেল এল কি? দৈর্ঘ্য কতটা বাড়িয়েছ, ঠিক আছে? সেটা ব্যাস। দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে? না, 2 মিলিমিটার। আমরা মিলিমিটারটাকে কিসে কনভার্ট করছি? না, মিটারে কনভার্ট করছি। তাহলে 10⁻³ দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম। তাহলে সেটা করছি হাফ ইন্টু এফ মানে বল, বলের পরিমাণ দিয়ে আছে 60 নিউটন, তাহলে 60, আর ডেল এল সমান 2 ইন্টু 10⁻³। এটা কী হলো? না, জুল। কারণ এটা কার্যবার করছি, কার্যের এসআই পদ্ধতিতে করছে জুল। তাহলে ক্যালকুলেশন করলে যেটা পাবো 0.06 জুল। ওকে, নেক্সট যে অঙ্কটা সেটার দিকে আসা যাক। কী বলছে? বলছে এম ভরের কোনো বস্তুকে ক্যাপিটাল এল দৈর্ঘ্যে একটা তারের সাহায্যে ঝোলানো হলো। বলছে তারের দৈর্ঘ্যটা যখন ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মনে করে এটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। বলছে এই ক্যাপিটাল এল, এই দৈর্ঘ্য তার একটা নিয়েছি, নিয়ে কী করছি? একটা এম ভরের বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। যখন ঝুলিয়ে দেবো তখন পৃথিবী কী করবে? বস্তুটাকে টানবে নিচের দিকে, যার ফলে বস্তুটা কী হবে? এই তারটার উপর একটা বল প্রয়োগ হবে। এই পৃথিবীর টানের জন্য যে বল প্রয়োগ হবে, অর্থাৎ ওজনটার জন্য যে বলটা কাজ করবে, যার ফলে বস্তুর দৈর্ঘ্যটা কী হবে? বেড়ে যাবে। সেটাই বলছি। দেখো অঙ্কটা কী বলছে একটু দেখছি। অঙ্কটা কী বলছে? এম ভরের কোনো বস্তুকে এল দৈর্ঘ্যের একটা তারের সাহায্যে ঝোলালে তারটার দৈর্ঘ্য হয় ক্যাপিটাল এল প্লাস ছোট হাতের এল। মানে কি? এল দৈর্ঘ্যের একটা তার ছিল, এখানে এম ভরে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। এটা ক্যাপিটাল এম ভরে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিলাম, যার ফলে কী হয়েছে? বলছে তারটার দৈর্ঘ্যটা বেড়ে গেছে। বেড়ে যে কত হয়েছে? কতটা বেড়েছে? মনে করো এটাকে ঝুলিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিতে কী হয়েছে? না, দৈর্ঘ্যটা বেড়ে গেছে। বস্তুটা এইখানে চলে এসছে, ঠিক আছে? এখানে এম ভরে বস্তুটা এখানে চলে এসছে। দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে? এটা হচ্ছে স্মল এল। তাহলে কি বলছে? বলছে এম ভরের কোনো বস্তুকে ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা তারের সাহায্যে ঝোলালে তারটার দৈর্ঘ্য হয় এল প্লাস স্মল এল। মানে ছিল এল, স্মল এল পরিমাণ বাড়লো। সম্প্রসারিত তারটাতে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাণ কত নিটে পড়েছিল? তাহলে
নেক্সট যে অঙ্কটা সেটা একটু দেখো কি বলছে, এম ভরের কোনো বস্তুকে এল দৈর্ঘ্যের একটা তারের সাহায্যে ঝোলালে তারটার দৈর্ঘ্য হয় ক্যাপিটাল এল প্লাস স্মল এল। সম্প্রসারিত তারটাতে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাণটা কত? এই যে কোশ্চেনটা, এটা নিট 2019 সালে নিটে পড়েছিল। কোশ্চেনটা কি বলছে, বলছে এল দৈর্ঘ্যের একটা তার ছিল, মনে করো এটা হচ্ছে এ আর বি, এটা হচ্ছে তারটার দৈর্ঘ্য ছিল। এই এল দৈর্ঘ্যের তারে একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিয়েছি, বস্তুটা ভর কত এম, তাহলে এম ভরের বস্তুকে যখনই ঝুলিয়ে দিলাম তখন তারটা কী হলো, দৈর্ঘ্যটা বেড়ে গেল। কতটা বেড়েছে না, বেড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এল ছিল প্লাস স্মল এল, মানে কতটা বাড়লো, অ্যাকচুয়ালি স্মল এল পরিমাণ দৈর্ঘ্যটা বেড়েছে, দৈর্ঘ্য বাড়লো। তাহলে এই যে দৈর্ঘ্যটা বাড়লো, কেন বাড়লো না, যখন বস্তুটাকে আমি ঝুলিয়ে দিয়েছি তখন কি হয়েছে না, পৃথিবী বস্তুটাকে টানছে, অর্থাৎ বস্তুর যে ওজনটা মানে এমজি, এটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, যার ফলে একটা নিচের দিকে টান কাজ করছে। ওজন কাকে বলে, বলছে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাকে বলছে ওই বস্তুর ওজন। তাহলে ওজনের জন্য কি হয়, বস্তুটা নিচের দিকে একটা টান কাজ করে, এর ফলে বস্তুটা যেভাবে নিচের দিকে বল প্রয়োগ হচ্ছে, যার ফলে তারটার দৈর্ঘ্যটা বেড়ে গেছে। কত বেড়েছে না, স্মল এল। এই তারের যে দৈর্ঘ্যটা বাড়লো, অর্থাৎ তারের উপর তো একটা কার্য সৃষ্টি হলো, মানে কৃতকার্য হলো, ঠিক আছে। সেই কৃতকার্যের পরিমাণটা কত সেটা হচ্ছে বার করতে হবে, ঠিক আছে। এটা ইংলিশে পড়েছিল। তাহলে আমরা জানি যে কৃতকার্যের যে রাশিমালা ডব্লিউ সমান কত না, ডব্লিউ সমান একটাই ফর্মুলা, সেটা কি না হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে। এটা হচ্ছে প্রযুক্ত বল, কতটা বল কাজ করলো, আর এখানে এই ডেল এলটা আছে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা। এখন একটা জিনিস দেখো, হাফ ইন্টু এফ, এফ মানে কি, এফ মানে প্রযুক্ত বল। এখন প্রযুক্ত বল মানে কি, পৃথিবীর টান, এখানে মানে এম ভরে বস্তুকে পৃথিবীর যে বলটা টানছে সেই বলটা কত না এম ইন্টু জি, ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি কতটা বেড়েছে, ছিল কত ক্যাপিটাল এল, বেড়েছে কত স্মল এল, তাহলে স্মল এল। তাহলে এইটা হচ্ছে তারের কি চাইছে, সম্প্রসারিত তারটাতে সঞ্চিত স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাণ কত, তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তির পরিমাণ ডব্লিউ সমান কত, হাফ ইন্টু এমজি এল, এইটা হচ্ছে তার অ্যান্সার। নেক্সট যে অঙ্ক সেটা কি বলছে দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 2 মিটার দীর্ঘ 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের এক প্রান্তে ওজন চাপিয়ে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। তারের উপাদানের ইয়ং গুণাঙ্কর ভ্যালু বলা আছে 2 × 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার হলে দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ কত সেটা চেয়ে বের করতে হবে, ঠিক আছে। কি বলছে, 2 মিটার দীর্ঘ 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তারের এক প্রান্তে ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। মনে করো এটা একটা তার, ঠিক আছে, এই তারটার এইটা হচ্ছে একটা তার, আচ্ছা। কি বলছে 2 মিটার দৈর্ঘ্য, তারটার দৈর্ঘ্য কত না, এটা হচ্ছে 2 মিটার, আর 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে এই প্রস্থচ্ছেদটা কত হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 mm। একটা তারের এক প্রান্তে ওজন চাপিয়ে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হলো। তাহলে এখানে যদি একটা ওজনকে চাপিয়ে দেওয়া হয়, এখানে মনে করো একটা ওজন চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। মনে করো সেই দৈর্ঘ্যটা কতটা বেড়েছে, সেখান থেকে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, ঠিক আছে। এটা 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলো। তারের উপাদানে ইয়ং গুণাঙ্কের ভ্যালু বলা আছে, তা বার করতে হবে। আমি কী কী দেওয়া আছে একটু জাস্ট দেখে নিচ্ছি, ঠিক আছে। কী কী দেওয়া আছে এটা দেখো। প্রথমে দেখো যে স্মল এল মানে দৈর্ঘ্য কতটা বেড়েছে, প্রথমে কী কী দেওয়া আছে সেটা একটু দেখি। দেখো যে কী দেওয়া আছে না, 2 মিটার দীর্ঘ, অর্থাৎ তারটার যে দৈর্ঘ্যটা সেটা দেওয়া আছে, সেইটাকে আমি ধরি এল, তাহলে এল সমান কত না 2 মিটার। আমি মিটারটাকে কিসে কনভার্ট করব, সেমিতে কনভার্ট করব, কারণ ইয়ং গুণাঙ্কটা কিন্তু কোথায় কিসে দেওয়া আছে, ডাইন পার সেমি স্কোয়ার, মানে সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, সিজিএসে দেওয়া আছে বলে আমি কিন্তু এটাকে কনভার্ট করছি, ঠিক আছে। এটা সমান কত না 200 সেন্টিমিটার। তাহলে এটা ছিল তারটার দৈর্ঘ্য, ঠিক আছে। আর কি বলেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর ভ্যালু বলা আছে 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমি সেমিতে কনভার্ট করি তাহলে কত হবে 10⁻² সেন্টিমিটার এত স্কোয়ার, ঠিক আছে। আর কি বলা আছে যে তারটাতে যখন একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি তখন কী হবে, তারের দৈর্ঘ্যটা বাড়বে। তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে না, সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে ডেল এল এইটা সমান কত 1 মিলিমিটার, মানে 1 mm। আর এটাকে আমি সেন্টিমিটার কনভার্ট করছি, সমান 10⁻² এত সেমি, এইটা হচ্ছে বেড়েছে। আর তারের কি দেওয়া আছে, ইয়ং মডুলাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে কত না 2 × 10⁻12 এত কি
না ডাইন সেমি স্কোয়ার, মানে ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের মান দিয়ে আছে। তাহলে ফর্মুলা আমরা একটা জানি, কি বলছে কোশ্চেনটা, কি বলছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে কৃতকার্যের পরিমাণ কত। তাহলে কৃতকার্যের পরিমাণ, সেই কৃতকার্যের পরিমাণটাকে আমরা যদি ডব্লু ধরি, তাহলে ডব্লু সমান কি, একটাই ফর্মুলা, হাফ ইন্টু ওয়াই এ ডেল এল স্কোয়ার, ঠিক আছে, বাই এল। এটা হচ্ছে কৃতকার্যের রাশিমালার ফর্মুলা। ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকলে এটা তার রাশিমালা হয়, যদি ইয়ং গুণাঙ্ক না দেওয়া থাকে আগে যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলাকে আমি ইউজ করব, ঠিক আছে। এখানে যদি আমি কোশ্চেনের সংখ্যাগুলোকে পুট করি, দেখো হাফ ইন্টু ওয়াইয়ের মান দেওয়া আছে, তাই তো। তাহলে ওয়াই সমান কত না 2 × 10⁻12 ইন্টু এর মান দেওয়া আছে 10⁻−2 ডেল এল স্কোয়ার। ডেল এল স্কোয়ার মানে কত না 10⁻−2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু স্মল এল, মানে অ্যাকচুয়ালি কত দৈর্ঘ্যটা ছিল প্রথমে না 200, এত। এটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয়, এত যদি সেন্টিমিটার, তার মানে আমি আরগে পাবো ইআরজি, আচ্ছা ইআরজি আরগে পাবো, আচ্ছা। তাহলে আলটিমেট এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি না 5 × 10⁵ এত আর্গ। এটা হচ্ছে তার অ্যান্সার, এটা হচ্ছে কিন্তু পাবো, কিন্তু ক্যালকুলেশনটা যদি ঠিক ঠিক বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে তোমরা কত পাবে না 5 × 10⁵ এত আর্গ। দেখো এই একটাই সিস্টেম, যেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা ঠিক ঠিক জায়গায় পুট করবে। ফর্মুলা দুটো, যদি ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকে কৃতকার্য বার করতে বলে, তাহলে যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে ডব্লু সমান কত, হাফ ইন্টু ওয়াই এ ডেল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, বা ওর যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল ইনিশিয়াল লেন্থ যেটাকে এল দিয়ে ডিনোট করা যায়, এটা মানগুলো ঠিকঠাক পুট করবে এবং দেখবে তোমরা যে ইয়ং গুণাঙ্কটা কিসে দেওয়া আছে সেটা যদি তোমার এসআইতে থাকে তাহলে এসআইতে কনভার্ট করার চেষ্টা করবে, যদি সিজিএসে থাকে তাহলে সিজিএসে কনভার্ট করার চেষ্টা করবে বাকি রাশিমালাগুলো, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরে যেটা সেটা হচ্ছে যে কতগুলো এমসিকিউ, ভিভিআই এমসিকিউ। দেখো 4 নম্বরে কী বলছে, কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা কি বলছে, পীড়ন বিকৃতির মধ্যে কোনটা মৌলিক। পীড়ন আর বিকৃতি এদের মধ্যে কোনটা মৌলিক। পীড়ন কাকে বলে, বলছে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় তখন বস্তুর অভ্যন্তরে কি হয়, একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়া বলটা বস্তুটাকে ঠিক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। অর্থাৎ একটা বস্তুকে যদি টেনে আমি দৈর্ঘ্য বাড়াই, যখন বলটা অপসারিত করব তাহলে তখন বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়া বল কী করে, বস্তুটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। যদি আমি দৈর্ঘ্য বাড়াই তখন বিকৃতি হয়, আর দৈর্ঘ্য বাড়ালে বিকৃতি হয়, যখন বিকৃতি হবে তখন প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হয়, আর এই প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল সেটা সমান পীড়ন। তাহলে যদি কোনো বস্তুর বিকৃতি ঘটানো হয় তবে পীড়নের সৃষ্টি হবে, মাথায় রাখো, বিকৃতি ঘটালে পীড়নের সৃষ্টি হয়। তাহলে বিকৃতি যদি না ঘটায় পীড়ন হবেই না, ঠিক আছে। তাহলে পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা মৌলিক, মানে কোনটা আগে, অবশ্যই বিকৃতি। তাহলে পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা মৌলিক, বিকৃতি মৌলিক। যদি তুমি কোনো বস্তুকে টেনে তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাও বা বিকৃতি ঘটাও তখন পীড়নের সৃষ্টি হবে, মানে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটা কি 5 নম্বর, রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটা স্থিতিস্থাপকতা বেশি। মাথায় রাখো, যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করলেও বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধিটা খুব সামান্য হবে তার স্থিতিস্থাপকতা তত বেশি। যার ক্ষেত্রে যত বেশি বল প্রয়োগ করে সামান্যতম দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো যাবে বা ক্ষেত্রফলে বৃদ্ধি ঘটানো যাবে বা আয়তনে বৃদ্ধি ঘটানো যাবে, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে তবে পরিবর্তন ঘটবে, নাহলে ঘটবে না। যার যত বেশি বল প্রয়োগ করতে হবে তার স্থিতিস্থাপকতা তত বেশি। একটা রাবারের ক্ষেত্রে কি দেখি না, সামান্য বল প্রয়োগ করলেই তো দৈর্ঘ্য বেড়ে যায়, তাহলে এর স্থিতিস্থাপকতা কম। ইস্পাতের ক্ষেত্রে কী হয়, অনেক বেশি বল প্রয়োগ করতে হয় তবে সামান্য পরিমাণ বৃদ্ধি ঘটে। যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করলে বস্তুর সামান্যতম পরিবর্তন ঘটে তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে রাবারের স্থিতিস্থাপকতা অনেক কম, কম বল প্রয়োগ করলে সহজে বেড়ে যাচ্ছে, মানে স্থিতিস্থাপকতা কম। ইস্পাতের ক্ষেত্রে কী হয়, বেশি বল প্রয়োগ করলে সামান্য পরিবর্তন ঘটে, যার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে রাবার এবং ইস্পাতের মধ্যে কোনটা স্থিতিস্থাপক বেশি, না ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক। পরের কোশ্চেন 6 নম্বর, বলছে উষ্ণতা বৃদ্ধি করলে, অপদ্রব্য মেশালে, কমলায়ন বা অ্যানিলিন করলে স্থিতিস্থাপকতার কি পরিবর্তন ঘটে।
বলছে একটা বস্তুর যদি উষ্ণতার পরিবর্তন ঘটায়, মানে টেম্পারেচার বাড়াচ্ছি, আরও বাড়ালাম, আরও কমিয়ে দিলাম, টেম্পারেচার বাড়াচ্ছি কমাচ্ছি, তাহলে কী হবে? বলছে উষ্ণতার যদি পরিবর্তন ঘটানো হয় বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়। মাথায় ঢোকাও শর্ট টিপসের মাধ্যমে, কি যে কোনো বস্তুর মধ্যে যাই ঘটাবো স্থিতিস্থাপকতা হ্রাস পাবে, বাস, আর কিছু জানার দরকার নাই। তাহলে কোনো বস্তুকে যদি বারবার উত্তপ্ত করা হয়, শীতল করা হয়, তাহলে স্থিতিস্থাপকতা কী হবে না কমে যাবে। তাহলে কোনো বস্তুকে যদি উত্তপ্ত করা হয়, শীতল করা হয়, স্থিতিস্থাপকতা কী হবে? কমে যাবে। দেখো সেই মতো কোশ্চেন বলছে উষ্ণতা বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা কী হয়? কমে। ব্যাস, অপদ্রব্য যদি মেশানো হয়, একটা বস্তুর মধ্যে কিছু পরে অন্য বস্তু মিশিয়ে দিয়েছি, তাহলে কী হবে? অপদ্রব্য মিশিয়ে দিলি স্থিতিস্থাপকতা কমে। যাই করা হোক স্থিতিস্থাপকতা কমে, এটা মাথায় ঢুকাও, তাহলেই হবে। আর কি বলছে? কোমলায়ন মানে কি? ঠান্ডা করা। এই বস্তুটাকে ঠান্ডা করলাম। আর অ্যানিলিন, অ্যানিলিন মানে কি? হিট করা। হঠাৎ করে উত্তপ্ত করাটাকে বলছে অ্যানিলিন। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে যদি কোমলায়ন করা হয়, হঠাৎ বরফে ঢুকিয়ে দিলাম, আবার হঠাৎ হাই উত্তপ্ত করে দিলাম, এই যে উত্তপ্ত করে দেওয়া, ঠান্ডা করা, ঠান্ডা করাটাকে বলছে কোমলায়ন। অ্যানিলিন মানে কি? হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি ঘটানো। তাহলে কোনো বস্তুকে যদি হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি ঘটানো হয় বা তাপমাত্রা হঠাৎ করে হ্রাস ঘটানো হয়, তাহলে কী হবে? স্থিতিস্থাপকতা হ্রাস হবে। মানে এগুলো সবগুলোতেই স্থিতিস্থাপকতা কমে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি কি বুঝলে? যে স্থিতিস্থাপকতা কমে কখন? বস্তুকে উত্তপ্ত করা হলে, শীতল করা হলে, আরও টেম্পারেচার বাড়ানো হলে, অপদ্রব্য মেশানো হলে, যাই করা হোক স্থিতিস্থাপকতা কমে। এমন কি কোনো বস্তু আছে যা কিছুই করা হোক স্থিতিস্থাপকতার পরিবর্তন ঘটবে না? সেরকম একটা কোশ্চেন নিয়ে কি বলছে? বলছে এমন একটা পদার্থের উদাহরণ দাও যার উষ্ণতার পরিবর্তনে স্থিতিস্থাপকতা কোনো পরিবর্তন হয় না বললেই চলে। টেম্পারেচার বাড়াচ্ছি কমাচ্ছি কিন্তু স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হয়নি, তেমন একটা পদার্থের নাম হলো ইনভার। ইনভার কী দিয়ে তৈরি? ইনভার হচ্ছে লোহা আর নিকেলের একটা সংকর ধাতু। লোহা কত পার্সেন্ট থাকে? 64% লোহা থাকে। আর নিকেল থাকে কত? 36%। তাহলে লোহা আর নিকেলের সংকর ধাতু হচ্ছে ইনভার। এই ইনভারের উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় বা হ্রাস করা হয়, তাহলে স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন ঘটবে না। বিষয়টা ক্লিয়ার? নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, অসহ ভার আর অসহ পীড়ন। অসহ ভার, অসহ পীড়ন, যেটা হচ্ছে ব্রেকিং লোড অ্যান্ড ব্রেকিং ট্রেস কাকে বলে? এই বিষয়গুলো একটু জেনে নাও। যে একটা বস্তুকে, এটাকে মনে করো আমি এটাকে রাবারের টুকরো, আমি বল প্রয়োগ করলাম 10 নিউটন বল প্রয়োগ করলেই বস্তুটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, বল প্রয়োগ করে 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 যাচ্ছি, টানছি, বাড়ছে 10 নিউটন যখন বল প্রয়োগ করলাম তখন দেখুন বস্তুটা কী হলো? রাবারের টুকরোটা ছিঁড়ে গেল। ঠিক আছে, তার 10 নিউটন বল পর্যন্ত সহ্য করতে পারবে, তার বেশি বল প্রয়োগ করলে সে ছিঁড়বেই। 10এতেই ছিঁড়ে যাচ্ছে, মানে সে যে সর্বনিম্ন মানে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাহলে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার ফলে যে সর্বনিম্ন মানে আমি বল প্রয়োগ করছি বাড়ছে 10 যে বল প্রয়োগ করলাম, বাড়ছে 10 নিউটন যখনই বল প্রয়োগ করলাম তখন বস্তুটা ছিঁড়ে গেল। অর্থাৎ 9 পর্যন্ত ঠিক ছিল, যেই 10 গেলাম ছিঁড়ে গেল। 11, 12, 13 তো ছিঁড়বেই। তাই যে সর্বনিম্ন মানে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই সর্বনিম্ন প্রযুক্ত বলটাকে বলছে অসহ ভার, যেটাকে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়। তাহলে অসহ ভার যেটাকে বলছে ব্রেকিং লোড, তাহলে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার ফলে কোনো বস্তু ঠিক ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই সর্বনিম্ন প্রযুক্ত বলটাকে বলছে অসহ ভার, যেটাকে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়। আর এই প্রযুক্ত অসহ ভার আর এই সর্বনিম্ন প্রযুক্ত বল আর প্রতি একক ক্ষেত্রফলে এই সর্বনিম্ন প্রযুক্ত বলটাকে বলা হচ্ছে অসহ পীড়ন বা ব্রেকিং ট্রেস। তাহলে অসহ পীড়ন কাকে বলে? বলছে যে সর্বনিম্ন বল প্রয়োগ করে ফলেই বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়, একক ক্ষেত্রফলে সেই সর্বনিম্ন প্রযুক্ত বলটাকে বলা হচ্ছে অসহ পীড়ন বা ব্রেকিং ট্রেস। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই পীড়ন বিকৃতির অনুপাতটাকে কি বলা হয়? ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই তো? হোকের লটা কি পড়েছিলাম? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, উইদিন ইলাস্টিক লিমিট ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি ধরি? এই ধ্রুবকটাকে ওয়াই ধরেছিলাম, মনে পড়ছে? যেটাকে ইয়ং মডুলাস বলছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক।
তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতি। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে সেটা একটু দেখো। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতি। তাহলে এইটা সমান আমি লিখতে পারি যে ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতি সমান যদি 1 হয়, তাহলে বিকৃতি 1 হলে, বিকৃতি যদি 1 হয় তাহলে আমি লিখতে পারি যে ওয়াই সমান পীড়ন, এটা লিখতে পারি। অর্থাৎ বিকৃতি নিচেরটাকে যদি 1 করে দাও তাহলে ওয়াই সমান কত? পীড়ন হচ্ছে না? অর্থাৎ নিচেরটাকে যদি 1 করে দাও তাহলে ওয়াই সমান কাজ কী হচ্ছে? পীড়ন হচ্ছে। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? পীড়নের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে একক বিকৃতির জন্য উৎপন্ন পীড়নটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখান থেকে ডেফিনিশন বলবো। তাহলে একক বিকৃতির জন্য উৎপন্ন পীড়নকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান কত? পীড়ন বাই বিকৃতি। এখন বিকৃতিটাকে 1 করে দাও, 1 করে দাও। যখনই 1 করে দিবে তখন কী হবে? ওয়াই সমান কত? পীড়ন হচ্ছে। তাহলে একক বিকৃতির জন্য উৎপন্ন পীড়নটাকে বলা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে বুঝতে পারলে? তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 11 স্টুডেন্টদের জন্য। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো ক্লাস 11 স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে দেখবে নিউমেরিক্যাল প্রবলেম কী টাইপের করা আছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু পেয়ে যাবে স্থিতিস্থাপকতা।